আমাদের জীবনযাত্রা এমন এবং জীবনযাপনের ধরন এমন যে নানা ধরনের রোগ ব্যাধি বাড়ছে এবং তার জন্য প্রতিনিয়তই মানুষের ওষুধ খাওয়ার প্রবণতা, প্রয়োজনও বাড়ছে, শুধু প্রবণতা নয়, প্রয়োজনও বাড়ছে, সেই ওষুধের দামও বাড়ছে। অন্তত 200 ধরনের ওষুধের দাম সম্প্রতি বেড়েছে, এমন খবর গণমাধ্যমে এসেছে। কেন ওষুধের দাম বাড়ছে? যদিও ওষুধ কোম্পানিগুলোর এক ধরনের যুক্তি তো থাকেই সবসময়, যে কোনো ক্ষেত্রেই তাদের যুক্তি হচ্ছে ডলারের দামের সাথে সমন্বয় করার কারণে, এবং যেহেতু টাকার দর পতন হয়েছে সেহেতু তাদের কাঁচামালের দাম বেড়ে গেছে, যে কারণে ওষুধের দাম বাড়ানো হয়েছে, এমন কথা বলা হচ্ছে। কিন্তু আসলে পরিস্থিতিটা কি আমরা একটু জানার চেষ্টা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পরিচালক জাকির হোসেন রনি। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে বলা হচ্ছে 200 ধরনের ওষুধের দাম বেড়েছে এবং কোনো ওষুধের দামই 5 টাকার নিচে অন্তত বাড়েনি। সব ক্ষেত্রেই বলা হচ্ছে যে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে কাঁচামালের দাম বেড়েছে, যে কারণে ওষুধের দাম বেড়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে অন্তত ওষুধের দাম নাগালের মধ্যে রাখতে এবং ওষুধের দাম যেন না বাড়ানো হয়, কারণ কিছু কিছু অসংক্রামক রোগ আছে, যেমন ডায়াবেটিস বা হৃদরোগ, কিংবা যাদের কিডনি রোগ আছে, যাদেরকে প্রতিনিয়ত ওষুধ খেতে হয়, সেই সব রোগের ওষুধ অন্তত দাম যেন না বাড়ে, সেই চেষ্টাটা চলছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই রোগের ওষুধগুলোরই আসলে দাম বাড়ছে, বিশেষ করে উচ্চ রক্তচাপ, যেটা ঘরে ঘরে এখন আছে এবং যাদেরকে প্রতিদিন ওষুধ খেতে হয়, সেই ওষুধগুলোর দাম বাড়ছে। আসলে কারণ কি ওষুধের দাম বাড়ার পেছনে? শুধুই কি ডলার? দেখেন, আমাদের যারা আমরা ওষুধ বিক্রি করি, আমাদের ফার্মেসি মালিকরা, তাদের প্রায়শই এই কথাগুলো শুনতে হয় যে ওষুধের দাম বাড়তেছে। রোগীরা আমাদের কাছে প্রথম আসেন না, অথবা রোগীর যারা পথ্য কিনেন, ওষুধ কিনেন, তারা প্রথমেই আমাদের কাছে আসেন ওষুধটা কেনার জন্য। তখনই এই দোকানদারের সাথে বা ফার্মেসির যে আপনার কেমিস্ট আছে তাদের সাথে এটা নিয়ে খুবই বদানুবাদ, সব কথা বলাও যায় না যে কেন বাড়ছে, আপনারা কেন বাড়ান, আপনারা মানুষের টাকা নিচ্ছেন, সরকার কি করে, এরকম বিভিন্ন ধরনের আসলে প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করতে হয়। তো আমরা যেটা পত্রিকাতে পড়ি এবং কাছাকাছি থাকার জন্য আমরা যেটা জানি যে ওষুধের দাম খুব দ্রুতই এই কয়েকদিনের মধ্যে বেড়েছে। যেটা আমরা যেটা দেখি যে ডলারের দাম যেটা বলেছেন সেটা ঠিক আছে, 90 টাকার ডলার 120 টাকা হয়েছে, কিন্তু সব কোম্পানির ঔষধের কাঁচামালের কেনার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোম্পানির যে একই ধরনের দাম পড়ে কেনার ক্ষেত্রে তা না। একটা কোম্পানি দেখা গেল দাম বাড়ালো, দেখা দেখি অন্য কোম্পানিগুলো আবেদন করে সেই দামটার সাথে সমন্বয় করছে। এই জায়গাটাতে আমার মনে হয় একটু ওষুধ প্রশাসনের যে অধিদপ্তর বা সরকার রাষ্ট্র টেনে ধরতে পারে যে না, প্রত্যেকের কস্টিং দেখে প্রত্যেক নির্ধারণ করে দেওয়া হয় বা ওষুধের দামটা বাড়ানো। কোনো এক টপ 10 কোম্পানি একটি কোম্পানির দাম বাড়ালো, দেখা গেলো বাকি 9টি-10টি কোম্পানিও একই সাথে ওই দিকে গেল। তো এইটা আমার মনে হয় এই জায়গাটাতে ধরার দরকার আছে এবং এই জায়গাটাতে একটা আলোচনার সুযোগ রয়েছে। আরেকটি ব্যাপার যেটি ঔষধের আপনারা জেনে থাকবেন যে প্রায় প্রমোশনাল কস্ট যেটা 30%, প্রায় 30 টাকা, 100 টাকায় 30 টাকা তাদের ওই ঔষধের বিজ্ঞাপনের আদার্স প্রমোশন যে করে তারা ওষুধটা বিক্রির জন্য, সেটার একটা কষ্ট। সেখান থেকে কিন্তু আপনার যদি কোম্পানিগুলো চিন্তা করে যে আমরা 10 ভাগ কম প্রমোশন করবো বা 15 ভাগ কম প্রমোশন করবো, এই টাকাটা তো রোগীরা সরাসরি সুবিধাটা পায়, এখানে তো ওষুধের দামটা কম নেওয়া যায়। আর আপনি যেটা বলছিলেন যে অসংক্রামক রোগের ব্যাপারে, এটাও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধগুলোর দাম সরকারের নিয়ন্ত্রণে আসলে থাকা উচিত, কারণ এই ওষুধগুলা আপনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগের এই ওষুধগুলা মানুষের সারা বছর লাগে এবং এটারই সবচেয়ে বেশি মানুষ ভোগান্তিতে পড়ে, কারণ বেতন বা আয় প্রতিদিনই বাড়ে না বা প্রতি মাসে বাড়ে না। ওষুধের দামটা যেহেতু খুব দ্রুতই বদলে যাচ্ছে, তাই এই ওষুধগুলোর দাম সরকারের নিয়ন্ত্রণেই থাকা উচিত এবং সরকারকে এইটা যখন বাড়াবে, সরকারকে ভালো করে চিন্তা ভাবনা করে মানুষের সুবিধার কথা চিন্তা করে আমার মানে এই জায়গাটাতে ঔষধের দামটা বৃদ্ধি করা উচিত। ওষুধ প্রশাসন ইচ্ছা করলে সারা বছরই যে কোনো ওষুধের দাম রিভিউ করতে পারে, অন্য কোম্পানির সাথে যোগ করে বা ডলারের ক্ষেত্রে এইসব কোনোটা যদি বাড়লো কমলে, আমরা কমতেও দেখিনি কখনো কোনো ওষুধের দাম।
তো এই জায়গাগুলোতে আমার মনে হয় ফোকাস দেওয়ার দরকার রয়েছে। আমাদের আমাদের করণীয় সবার মিলে যদি এইটা যারা উৎপাদন করে তারাও চিন্তা করে, ওষুধ প্রশাসন চিন্তা করে, আমরা আমাদের জায়গা থেকে যদি বলি, আমার মনে হয় এই ওষুধগুলোর দাম ঠিক করে নির্ধারণ করার প্রয়োজন আছে। গণমাধ্যমের যেসব খবর এসেছে ওষুধের দামের বিষয়ে, সেখানে কিন্তু এমন একটি তথ্যও আমরা দেখেছি যে ওষুধের দাম বেড়ে যাওয়ার পেছনের আরেকটি কারণ হচ্ছে চিকিৎসককে একটা পার্সেন্টেজ দেয়া। এটা কতখানি সত্যি, এবং এক্ষেত্রে আসলেও যদি এমন ঘটনা ঘটে থাকে এবং এটা যদি একটা কারণ হয়ে থাকে, এটি নিয়ন্ত্রণের কি উপায়? দেখেন এইটা তো এই ঘটনা তো ঘটছে আসলে। আমরা বর্তমানে বর্তমানে যে ডাক্তাররা, মানে যারা ইয়াং ডাক্তার হচ্ছেন, তাদের মধ্যে এই প্রবণতা কম হলেও বিগত দিনে আমরা এই জিনিসগুলো খুব বেশি দেখেছি। এবং এটা এমাদা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু ডাক্তার সাহেবদের চেম্বারের বাইরে ভিড় করে থাকেন এবং এই গিফট দেওয়ার প্রবণতা বা বিভিন্ন সুবিধা দেওয়ার প্রবণতা, অথবা এই জিনিসগুলো প্রমোশনের ক্ষেত্রে ডাক্তারের পিছনে রোগীরা, মানে কোম্পানির প্রতিনিধিরা ঘোরেন, এটা স্বাভাবিক, এটা হচ্ছে। এখন এইটাতে তো আসলে অনেক বড় একটি সিদ্ধান্তের ব্যাপার। এটা যদি কোম্পানি এবং সরকার এটাকে অন্যভাবে চিন্তা করে যে না, আমরা এইভাবে মার্কেটিংটা করব না, এবং ডাক্তার সাহেবদেরও ভাবনার সময় আসছে যে না, আমরা তাদের কাছ থেকে যেটা নিচ্ছে সেটা নৈতিকতার মধ্যে থাকছে কিনা, বা এটা যদি সত্যি হয়ে থাকে, এটা আপনার ডাক্তার যে সংগঠন আছে তাদেরও এটা চিন্তা ভাবনা করা বা বিবেচনার দাবি রাখে বলে মনে করছি। এই ঘটনা ঘটছে আমাদের চারিপাশেই ঘটছে, এবং ওইখান থেকে যেমন স্যাম্পল ওষুধগুলা রোগীদের স্যাম্পল হিসেবে দেওয়া হয়, সেই ওষুধগুলা বাইরে বিক্রি হচ্ছে। অনেক ধরনেরই আসলে অসঙ্গতি রয়েছে। আমার মনে হয় আপনি যেটা বলেছেন এটা আপাত দৃষ্টিতে সঠিক মনে হচ্ছে, এবং এখানে খুব ভালোভাবেই কোম্পানি এবং ডাক্তার সাহেবরা এবং আমাদের সরকার সবাইকেই ভালো করে চিন্তা করে দেখা উচিত। একে তো ওষুধের দাম বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে, তার মধ্যে বাজারে কিন্তু নকল ওষুধ অনেক বেশি দেখা যাচ্ছে, এবং সম্প্রতি আমরা বেশ কিছু ক্ষেত্রে নকল ওষুধ ধরতেও আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে, এবং এমন এমন সব ওষুধ যেগুলো একেবারেই চিন্তার বাইরে যে এই ওষুধগুলো নকল হতে পারে, যেমন অ্যাসিডিটির ওষুধ আমরা দেখেছি, প্যারাসিটামলের ক্ষেত্রে আমরা দেখেছি। এই এই যে বিষয়টি, একদিকে ওষুধের দাম বাড়ছে, সেই বাড়তি দামে যে ওষুধটি আমি কিনছি একজন সাধারণ নাগরিক হিসেবে, সেটি আমি ঠিক ওষুধটি কিনছি কিনা সেটিও আমি বুঝতে পারছি না। এক্ষেত্রে করণীয় কি? মতো আপনি এই জায়গাটাতে খুব চমৎকার একটি প্রসঙ্গকে এখানে নিয়ে এসেছেন। আমি মিটফোর্ডে বড় হয়েছি, আমার বাসা পুরান ঢাকাতেই, আমার ওইখানেই ব্যবসা। আমি আগের থেকেই, এটা ছোটবেলার থেকেই, যখন স্কুলে পড়ি শুনতাম যে ওষুধ নকল হয়। তো আমি যখন এই ওষুধ ব্যবসায়ী সমিতিতে, কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতিতে 2016 সালে পরিচালক নির্বাচিত হলাম, তখন আমরা প্রথমেই দেখেছি যে এই ওষুধগুলা, আমার কাছে যখন পত্রিকা আসলো, আমি বললাম যে নকল ওষুধ বিক্রি বন্ধে পদক্ষেপ নিব। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, কাজ করতে গিয়ে 16 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ করতে গিয়ে, আমাদের রিসেন্টলি নির্বাচন হলো, এবং নির্বাচনে একটা যেন নির্বাচন করে 90% ভোট, 99% কাজ করে হারিয়ে দেওয়া হয়েছে। নকল ওষুধ বাজারে আছে, এবং এটার ভালো বাজার আছে। এবং আপনি যেটা বলেছেন গ্যাস্ট্রিকের বা ওই ধরনের ওই ওষুধ না, অ্যান্টিবায়োটিক ওষুধ আমি নিজে নকল আমার হাত দিয়ে দেখেছি যে অ্যান্টিবায়োটিক ওষুধ নকল হয়। এবং আপনি জানলে অবাক হবেন যে বিদেশের থেকে আনা বিভিন্ন ইঞ্জেকশন, আপনার প্রয়োজনীয় লিভারের জন্য, ক্যান্সারের জন্য, এইসব ওষুধের নকল হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই নকল ওষুধের ব্যাপারে কার? আমাদের আমাদের দায়টা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সমিতির। আমরা প্রথমে 2022 সালে যখন নির্বাচিত হলাম, আমরা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বর্তমানে যিনি আছেন, মেজর জেনারেল ইউসুফ স্যারকে আমরা বললাম যে স্যার, হয় বাংলাদেশের নকল ওষুধ থাকবে, না হয় আমরা থাকবো। দেখা গেছে এখন নকল ওষুধই রয়ে গেল, আমরাই নাই। এটার কারণ হচ্ছে আমাদের যে সমিতি নির্বাচন প্রক্রিয়া, সেখানে ভুল রয়েছে, সেখানে আপনার সোর্সের মধ্যে ভূত রয়েছে। সেই কারণে একটা একটা গোষ্ঠী সুযোগ নিচ্ছে। নকল ওষুধ ব্যবসায়ীরা আমাদের কেমিস্ট অ্যান্ড ড্রাগি সমিতিতে এখন দায়িত্বে আছেন, এখন কেমিস্ট অ্যান্ড ড্রাগি সমিতির পরিচালক হয়েছেন বা হচ্ছেন। এবং বাংলাদেশের যে সরকার এবং ওষুধ শিল্প সমিতি যারা উৎপাদন করছেন, ওষুধের যারা প্রশাসন রয়েছেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর, তাদেরকে আমি বলবো যে সবাই মিলে একটি টাস্ক ফোর্স, জাতীয় টাস্ক ফোর্স, একটি জাতীয় সমস্যা, ঔষধ এত হাজার কোটি টাকার বাজার, এখানে আবার নকল ওষুধ পাওয়া যাচ্ছে, এবং রোগীরা আসল ওষুধের জায়গায় নকল ওষুধ বিভিন্ন জেলা উপজেলাতে ছড়িয়ে যাচ্ছে, সেটা কিনে খাচ্ছেন। সেটার ব্যাপারে আমাদের মনে হয় আমাদের খুবই শক্ত
এবং জিরো থাকা উচিত। যেভাবে আমরা ওষুধের দাম বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলে আসছি, তার চেয়ে বেশি সমস্যা আমাদের এই নকল ওষুধের ক্ষেত্রে। এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে পুরো কোম্পানি, মানে পুরো একদম ফ্যাক্টরি শুদ্ধ নকল ধরা হয়েছে। সেখানে বাংলাদেশের টপ 10 কোম্পানির 20-22 কোটি টাকার ওষুধ পাওয়া যাচ্ছে। এবং যারা এই নকলবাজ, যারা নকল করে থাকেন, তারা ঔষধের ফ্যাক্টরিকে, যে রূপন ঔষধের ফ্যাক্টরি, সেগুলোকে রাতের শিফটে চালিয়ে এই নকল ওষুধগুলো বানিয়ে মানুষের কাছে বিক্রি করছেন বাংলাদেশে দামি দামি। এখন আপনাকে এটা নাম বলা আমরা ঠিক হবে না, কিন্তু নামি দামি শীর্ষ 10টি ওষুধের কোম্পানির ঔষধ, বিভিন্ন ভালো ভালো যেগুলো বেশি চলে, সেগুলো নকল হচ্ছে এবং নকল ওষুধগুলো বাজারে পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষ দেদারসে বিক্রি হচ্ছে এবং কিনেও নিচ্ছে। এখন এইখানে আমাদের ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, ঔষধ প্রশাসন অধিদপ্তরের আমাদের লক্ষ্যবল এবং তাদের কমিটমেন্ট, এবং ঔষধ শিল্পের যারা মালিক, যারা এই ওষুধটা উৎপাদন করেন, তাদের বাজারটা কি পুরো নকল ওষুধ ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে কিনা। এবং আমরা যারা এই সমিতিকে ভর করে, আমরা যারা এই কেমিস্ট এন্ড ড্রাগের সমিতিকে ভর করে আমরা যারা নেতা হচ্ছি, তাদের ফোকাসটা নকলের বাইরে, মূল্য নির্ধারণের বাইরে অন্য জায়গায়, অন্য মুনাফার ক্ষেত্রে চলে যাচ্ছে কিনা, এবং নকলকে আমরা বাহবা দিচ্ছি বা নকল হচ্ছে এটা আমরা সুযোগ করে দিচ্ছি, বা আমাদের সমিতিতে নিজেদের টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে এই সমিতির নেতা হওয়ার জন্য নকল ওষুধ ব্যবসায়ীদেরকে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছি কিনা, সেটা আমার মনে হয় বিবেচনা। আপনি যে কথাটি বলছেন সেটি যদি সত্যি হয়ে থাকে যে নকল ওষুধ ব্যবসায়ীদেরকে আপনারা চেনেন, এটা তো একটা অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করা তো একটা অপরাধ, এবং তাদেরকে অপরাধী হিসেবেই আসলে সেইভাবে তাদেরকে ট্রিট করা উচিত বলে আমি অন্তত মনে করছি। সেই জায়গা থেকে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এ ধরনের কেউ যদি থেকে থাকেন, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন আশা করি। সেটি আপনারাও নিশ্চয়ই সমিতির পক্ষ থেকেও, যদি তারা পরিচিত হয়ে থাকে, চেনা হয়ে থাকে, তাদেরকে ধরিয়ে দেবার যে কাজটি, সেটি নিশ্চয়ই আপনারা করবেন ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পরিচালক জাকির হোসেন রনি। এ পর্যায়ে আরও একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, ফিরছি কিছুক্ষণ পর। ৭১-এর সাথেই থাকুন।